টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট। প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে নিরাপদে আছেন, সুস্থ আছেন। প্রায় দেউলিয়া হতে বসা 5টি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক এই একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত আছে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে জানিয়েছেন, 5টি দুর্বল ব্যাংককে একীভূত করার চলমান প্রক্রিয়া কোনোভাবেই থেমে যাবে না। কিন্তু এই 5টি ব্যাংকে যারা আমানত রেখেছিলেন তাদের কি হবে? আমরা ব্যাংকে একটা আস্থার উপরে টাকাটা রেখেছিলাম যে আমরা ভবিষ্যৎ সিকিউরিটির জন্য। তো এই ব্যাংক এখন বলতেছে যে আমি হচ্ছে আপনার জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরপুর শাখায় টাকাটা রেখেছিলাম মেয়াদে। তো তারা এখন বিভিন্ন টালভাবনা করছে, বলে যে হেয়ার কাট হবে, আপনার এত টাকা কাটা যাবে। হ্যাঁ, তার টাকা টাইম দিচ্ছে না। ইভেন পরিবার এই নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। আমার দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তো আমরা দীর্ঘ 6 মাস যাবত আমরা ব্যাংক থেকে কোনো টাকা পাচ্ছি না। আর গভর্নমেন্ট এখন বাংলাদেশ ব্যাংক যেটা ঘোষণা করছে আমাদের যে 2 লক্ষ টাকা করে তারা দেবে, সেটাও আমরা পেতে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন তালবাহানা দিয়ে আমাদেরকে টাকাটাও পাচ্ছি না। 5টি ব্যাংক একীভূত হওয়ার পরেও কেন গ্রাহকরা টাকা তুলতে পারছে না? সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখেও তারা অসহায়। তাদের কান্না কি কেউ শুনতে পায়? আর্থিক খাতে সংস্কারের নামে নিরীহ আমানতকারীদের পথে বসানোর এক উদ্ভট ও অযৌক্তিক পদক্ষেপ হল 5টি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত, যার মাশুল দিতে হচ্ছে 75 লাখ গ্রাহককে। এখানে কয়েকটা লুজিং কনসার্ন, যেগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল, তারা দেউলিয়া হয়ে গেলে হোল ব্যাংকিং সেক্টরে একটা আতঙ্ক তৈরি হতো, সরকারের সুনাম নষ্ট হয়ে যেত, সরকার ম্যাক্রো ইকোনমিক ট্রাবলে পড়ত। সেই কারণে সরকারের উপায় ছিল না, যাতে কিছুতেই এর দেউলিয়া না হয়, আপাতত তাকে কিছু রিলিফ দেওয়া। এটাকে আমরা বলেছি বেইল আউট। এই সম্মিলিত 5টি ব্যাংকের সাথে আমরা জড়িত। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি বিদেশ থেকে টাকাটা পাঠিয়েছি। আমার সাথে লক্ষ লক্ষ গ্রাহক রিটায়ারমেন্ট করে টাকাটা পাঠায় এই ব্যাংকে। এই 5টা ব্যাংক মার্জার হয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংকটা হলো। এইখানের মধ্যে শরিয়াভিত্তিক কিছু প্রফিট পায়, যেটা দিয়ে সংসার চলে। সাবেক গভর্নর, আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের সাবেক গভর্নর আমাদের অর্থনীতি ধ্বংসর ধার প্রান্তে নিয়ে গেছেন। উনি আসার পর ওনাকে টার্মিনেশন করে দিছে। আমাদের ফ্যামিলি তো চলতে হয় ভাই, আমরা তোমার হারে আছি ভাই। প্রত্যেকটা লোকের একই অবস্থা। এখানে যারা আছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির পোলাপান, যারা টাকাগুলি জমা রাখছে, বয়স্ক লোক, রিটায়ারমেন্টের লোক, তারা টাকাগুলি জমা রাখছে, তাদেরকে যদি টাকাটা আপনি না দেন বা টাকা যদি রিলিজ যদি না করেন, তাহলে কীভাবে সংসার চলবে? আপনি যেই প্রতিষ্ঠানে ডিপোজিট রেখেছেন, আপনি নিজ দায়িত্বেই তো রেখেছেন। সেখানে সরকারের দায়ভার হলো ইন্স্যুরেন্স যেটা আছে, ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে যেটা কাভার্ড হয় সেইটুকু দায় সরকার নিতে পারে। তাদের পরিশ্রমের জমানো টাকা আজ অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশ সরকারের অনুমোদিত ব্যাংক হিসেবে সরল বিশ্বাসে গ্রাহকরা ব্যাংকে টাকা রাখেন। কিন্তু এই ব্যাংকগুলো যখন লুটেরাদের হাতে দেউলিয়া হয়ে যায়, তখন সরকার বা বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের আমানত রক্ষার দায়িত্ব নেয় না কেন? কিন্তু সবার চাহিদা মেটানো সক্ষমতা তো এই একীভূত সম্মিলিত ব্যাংকের এখনও গড়ে ওঠে নাই। যদিও আমি যত শুনেছি যে সেখানে তারা কিছুটা ডিপোজিট পাওয়া শুরু করেছে, তো তাদের ব্যাংকিং ব্যবসাটা যতদিন না সচল হচ্ছে ততদিন তো আপনার এই ধরনের সমস্যা, মানে মসৃণ কার্যক্রম চলবে, এইটা তো সম্ভব না। আমরা তো জানি যে মালিক পক্ষের পক্ষ থেকে বিশেষ করে দুইটি বড় মালিক গোষ্ঠী
এই 5টি ব্যাংকের পিছনে ছিল এবং তারা এখান থেকে বেনামিতে প্রচুর ঋণ নিয়েছে, নিজের নামে ঋণ নিয়েছে, সেগুলি অনাদায়ী রয়ে গেছে। সেহেতু সেইগুলিকে অসম্পূর্ণ রেখে ওই অনাদায়ী ঋণের বিষয়কে নিষ্পত্তি না করে শুধুমাত্র সরকারের থেকে ভর্তুকি দিয়ে এইটা করার ক্ষেত্রে নিঃসন্দেহে সংশয় থাকতে পারে। সাধারণ নাগরিকরা যারা আছেন, যাদের ট্যাক্সের পয়সায় এই ভর্তুকি দেওয়ার কথা উঠছে, তাহলে সেগুলির বিষয় উঠবে। ব্যাংক খালি করেছে ঋণ খেলাপি লুটেরারা, আর সারা জীবনের পরিশ্রমের গচ্ছিত অর্থ টাকা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। দেশের প্রায় ৭৫ লাখ গ্রাহকের কান্না আর চাতক পাখির মতো তাকিয়ে থাকা 5টি ইসলামী ব্যাংকের দিকে। আমানত রেখেও আজ তারা নিঃস্ব। একটি নিরীহ আমানতকারী, সে কি জেনে বুঝে রেখেছে ওখানে, নাকি সে একটু বাড়তি সুদের আকাঙ্ক্ষা থেকে ওখানে রেখেছে? যেখানে বাড়তি বাজারের চেয়ে বাড়তি সুদ দেওয়া হয়, সেখানে অবশ্যই তার পিছনে ঝুঁকি থাকে। ওই যে বাড়তি সুদটা বেশি ঝুঁকির কারণে আপনাকে দেয়, তাহলে আপনি ঝুঁকি নিয়েছেন সুদ, বেশি সুদ পাওয়ার জন্য, তাহলে ঝুঁকিটার অংশটাও দায়িত্ব নিতে হবে একই রকমভাবে। একদিকে হেয়ার কাট, অন্যদিকে আমানত ফেরত না পাওয়া ও প্রয়োজনীয় টাকা তুলতে না পারা নিয়ে বাড়তি সংকট সামনে এসেছে। এই পর্যন্ত যে কাজটা হয়েছে তাতে যে আপনি সমাধান পাবেন সেটা আশা করাটাও বাস্তবসম্মত না, কারণ এটা তো প্রক্রিয়াধীন। তো এই প্রক্রিয়াকে কিভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবেন এবং তার অর্থায়নের প্রক্রিয়াটা কি হবে, এবং বিশেষ করে নিরীহ এবং দোষ করেনি এমন গ্রহীতাদের বা ওখানে সঞ্চয়কারীদের বা পুঁজি বিনিয়োগকারীদের কিভাবে সুরক্ষা দেওয়া যাবে, এইটা আমাদের দেখার প্রয়োজন আছে। কিন্তু ওইটা করতে গিয়ে কিন্তু এই ব্যাংকগুলোকে আজকে যারা এই অবস্থায় নিয়ে এসছে, তাদের যেন আবার নতুন করে আমরা সুবিধা না দিই, এইটা মনে রাখতে হবে। সরকারি বেসরকারি মোট ৬২টি তফসিলি ব্যাংকের মধ্যে 10টি ইসলামী ব্যাংক, যার মধ্যে একীভূত হওয়া 5টি ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ও মুনাফা নিয়ে নতুন করে বাড়তি সংকট সামনে এসেছে। আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট। হেয়ার কাটের বিষয় যেটা আসছে, যে আপনি সবাইকে যদি কিছু দিতে চান এবং আপনার যথেষ্ট অর্থ না থাকে, তাহলে তো এটা কারো না কারো একটা কাট নিতে হবে। এখানে তো একটা বিকল্প আছে, যে আপনি যদি হেয়ার কাট নিতে না চান তাহলে ডিপোজিটটা রেখে দিতে পারেন। আপনার তো হেয়ার কাট নিতে হচ্ছে, যদি এখন আপনি ডিপোজিটটা তুলে নেন। শুধুমাত্র যখন আমরা হেয়ার কাটের আলোচনা করব, তাহলে আমরা কার মাথার হেয়ার নিয়ে আলোচনা করছি এটাও আমার বলতে হবে। চুলে যে ছাড় দিবেন, কার মাথার চুলে ছাড় দিবেন? শুধু আপনি আমার নিরীহ আমানতকারীকে চুলে ছাড় দিবেন, নাকি যারা ওই বেয়াদব বিনিয়োগকারীরা আমাকে ঠকিয়ে বের হয়ে গেছে তাদের চুলে আপনি মাথা ন্যাড়া করে দিবেন? চুলের ছাড় দিবেন না ন্যাড়া করে দিবেন, এই সিদ্ধান্ত আপনার আসতে হবে। এইটি রাজনৈতিক সিদ্ধান্ত। 2 বছর ধরে ভোগান্তিতে থাকা আমানতকারীদের মুনাফা ও অর্থ ফেরতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর 2024-25 অর্থ বছরে সিদ্ধান্ত নেন 4% মুনাফা পাবেন আমানতকারীরা। যদিও 12 থেকে 14% মুনাফা পাওয়ার নিশ্চয়তায় আমানত রেখেছিলেন গ্রাহকরা। এটার কারণ মেইনলি অর্থের অভাব। ওদের তো মূলধনই নাই। সরকার যেটা দিয়েছে মূলধন, সেটা থেকেই তাদের এই ডিপোজিটাতে চাহিদাগুলো মেটাতে হচ্ছে। তারপরেও তো পরিচালন ব্যয় আছে এবং একটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তো আপনাকে রাখতে হবে মূলধন। এই একীভূত করার সিদ্ধান্তেও কোনো লাভ হয়নি, বরং সাধারণ গ্রাহকদের সংকট আরও বেড়েছে। 5টি অসুস্থ ব্যাংককে এক করে আপনি যে নতুন ব্যাংক তৈরি করেছেন, এটা তো অসুস্থতারই যোগফল। কাজে সেটার যোগফলও তো অসুস্থই থাকবে আনটিল ম্যানেজমেন্টে পরিবর্তন ঘটে, তাদের আস্থা বাড়ে এবং ডিপোজিটররা তাদের কাছে ফিরে আসেন। একদিকে যেমন হলো ব্যাংকিং খাতের কারিগরি দিকের ব্যাপার রয়েছে, এটা প্রাতিষ্ঠানিক এবং আইনি দিক রয়েছে, কিন্তু এটার আবার একটা নৈতিক দিকও আছে। নৈতিক দিকের ভিত্তিতে অর্থনীতি কিভাবে পরিচালিত হবে তার সাথে মিলিয়ে আছে।
এই জায়গাটাতে একটি রাজনৈতিক বক্তব্য এখন সরকারের কাছ থেকে আসতে হবে। 5 ব্যাংকের গ্রাহকদের দুঃখের কথা আমরা আরও শুনব এই বিরতির পর। এখন পর্যন্ত একীভূত করার প্রক্রিয়া শেষ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজেদের প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারছেন না। আপনি বলেছেন যে 2 লাখ টাকার বেশি আপনি দিবেন না, তার মানে এই সন্দেহ তৈরি হবে, কেন আমাকে 2 লাখ টাকার বেশি দিবেন না? তখন হয়তো এরকম কথা বলা হবে যে 1 বছর পর আমরা বাকি টাকাটা দিয়ে ব্যবসা করে মুনাফা করে আবার আপনাদের কিছু টাকা দেব। এখন এই জিনিসটা তো মানে ডিপেন্ডেন্ট আপন অপারেশনাল পারফরমেন্স। আপনি যে টাকাটা দিয়ে আপাতত মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচালেন, তার মানে আপনি মৃতপ্রায় হিসাবে আছেন। মৃতপ্রায় মৃত্যু হলো না, কিন্তু মৃতপ্রায় হিসাবে আপনি জীবন্ত হবেন কি না দ্যাট কে গ্যারান্টি দেবে? বিকল্পটা আর কি, মানে বিকল্প ছিল যে এগুলোকে অবসায়ন করা। অবসায়ন করলে তো ডিপোজিটাররা আরও বিপদে পড়তেন, কারণ তখন তাদের যেই সমস্ত সম্পদ আছে সেগুলো বিক্রি করে যেই টাকাটা পাওয়া যেত সেগুলো দিয়েই অন্যান্য সবার মধ্যে ভাগ করে পরিশোধের একটা ব্যবস্থা আছে, যেখানে কেউ তাদের পুরো অর্থটা পেত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রায় 75 লাখ গ্রাহকের 1,42,000 কোটি টাকা আমানত রয়েছে, যেখানে একীভূত হওয়া 5টি ইসলামিক ব্যাংকের ঋণের পরিমাণ 1,93,000 কোটি টাকা, যার বড় একটি অংশ খেলাপি ঋণে বন্দী। এই 5টা ব্যাংককে যদি খুবই দয়াশীলভাবে আমরা আর্থিক সুযোগ সুবিধা একটি নির্দিষ্ট মাত্রার পরে বেশি দেই এবং তাদের অপকর্মের জন্য যদি তারা কোনো ধরনের দায়িত্ব না নেয়, তাহলে অবশ্যই অন্যান্য খারাপ ব্যাংকগুলো একই রকমভাবে উৎসাহিত হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। হেয়ার কাটের মাধ্যমে আমানতকারীদের টাকা কেটে নিয়েও এই 5টি ব্যাংক কি সংকট সমাধান করতে পারবে? আর এখন তো আরও গ্যারান্টি নাই, কারণ বিনিয়োগ নাই, যুদ্ধ লেগে গেছে। কোনো ব্যবসায়ীরা এখান থেকে কোনো ব্যবসায়ী এখান থেকে টাকা ধারও নিবে না, কারণ ওরা তো বলছে যে তুমি তো ডিপোজিটার, সেই যার টাকা, এটা তো ব্যাংকের টাকা না, এটা তো আমানতকারীদের টাকা, ওদের তো টাকা না। আমরা তো শুধু 5টা ব্যাংক নিয়ে আলোচনা করছি, কিন্তু আরও 5টা ব্যাংক আছে, আরও 5টা ব্যাংক আছে। আমি নাম ধরে বলতে পারি আরও 5টা 6টা 7টা ব্যাংকের, যে যাদের এই মুহূর্তে তারল্য অবস্থা এত খারাপ তারাও গ্রাহকের টাকা দিতে পারে না। সেহেতু আমরা এই 5টা ব্যাংকে একীভূত করে এক ধরনের সমাধান মনে করেছিলাম। অন্য আরও 5টা যে ব্যাংকটা আছে তারা তাদের যেই পরিকল্পনা আছে পরিকল্পনা দিয়ে পুনর্গঠন করবেন এইটা মনে করেছিলাম। তারাও তো টাকা দিতে পারছেন না, তাদেরটা কি হবে? শুধু এই 5টা দিয়ে দেখলে তো হবে না, পুরো ব্যাংকিং খাতকে নিয়ে চিন্তা করতে হবে। প্রশ্ন থেকে যায়, যেখানে প্রতি মাসে 5টি ব্যাংকের কর্মচারীদের বেতন ভাতা সহ পরিচালনা খাতের ব্যয় 350 কোটি টাকা, সেখানে 5টি ইসলামিক ব্যাংক লাভের মুখ দেখবে কবে? আর আমানতকারীদের টাকাই বা ফেরত দিবে কিভাবে? এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে আমার মনে হয় যে বেইল আউট করার জন্য সরকার কিছু টাকা দিয়েছে। এখন এই টাকাটা মৌচাকে মধু আসলে যেরকম হয় সেরকম সমস্ত মৌমাছি এই টাকাটা নেওয়ার জন্য লাভ দিয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো যে বেইল আউট কাকে করবে? এখন যারা এই ব্যাংকগুলোকে ডুবিয়েছে টাকা মেরে দুর্নীতি করে, তাদেরকে বেল আউট করলে তো লাভ হবে না। সুতরাং ব্যাংকের ভিতরে যেই কর্মচারী এবং মালিকরা ছিল অতীতে, হয় তাদেরকে সরিয়ে বদলে নতুন কর্মচারী এবং নতুন লোক দিতে হবে। আর যদি বলে যে ওদের বকেয়া বেতন, ওদের ডিভিডেন্ড, ওদের মুনাফা দেওয়ার জন্য সরকারের এই রিলিফ ফান্ড 20 লক্ষ কত কোটি টাকা এটা দিয়ে আমি পূরণ করব, তাহলে তো আমি বলবো যে এই বেল আউটটা অপব্যয়, কারণ এই বেল আউটটা যারা খারাপ তাদের হাতে গেল। কিন্তু হ্যাঁ, যদি ওই টাকাটা দিয়ে ডিপোজিটারদের কিছুটা অন্তত রিলিফ দেয় এবং তাদেরকে প্রায়োরিটি দেয়, তাদের পাওনাকে শোধ করে, তাহলে মার্জিন তো হলোই না এবং ইমপ্রুভমেন্ট তো হলোই না। আপাতত কিছুক্ষণের জন্য ডিপোজিটাররা মানে রক্ষা পেল। এমন একটা সময় যখন আসে দেখলেন যে না, এটার কোনো ভবিষ্যৎ নাই, তখন তো আপনাকে বিলুপ্তির পথে যেতে হবে। এবং বিলুপ্তি করতে গেলে যাদের ক্লেইম আছে ব্যাংকের উপরে,
এখানে তো ডিপোজিটার আছে, ঋণ দিয়েছে তারা আছে, শেষে আসে মালিকরা, শেয়ার হোল্ডাররা। তো সেখানে তো কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, এগুলোর যেসব পথ বলে দেওয়া আছে সেই পথেই তো হাঁটতে হবে। একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকের দুর্দশার চিত্র তুলে ধরেছিল প্রেক্ষাপট। তার সমাধানে 2026 সালে দাঁড়িয়েও এই 5টি ব্যাংকের আমানতকারীরা আজ রাস্তায়। পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। ব্যাংকগুলোকে, ব্যবস্থাপনাকেও চাপে রাখতে হবে যাতে করে তারা নিজেদের উদ্যোগে, কারণ ব্যাংককেই তো টাকাগুলো দিয়েছিল, শেষ বিচারে তো ব্যাংকের সুশাসনের অভাবের কারণে এটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দেখভালের সুশাসনের অভাবে এটা হয়েছে। সেই জন্য বাংলাদেশ ব্যাংক অবশ্যই কিছু দায়িত্ব নিচ্ছে, কিন্তু ব্যাংকের যে কর্পোরেট গভর্নেন্স তাকেও দায়িত্ব নিতে হবে। সাজ্জাদ হোসেন চট্টগ্রাম থেকে এসেছেন ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা তাকে ভাবাচ্ছে অসুস্থ মায়ের কথা। গচ্ছিত টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রেখে আজ তিনি হতাশার দিন গুনছেন। আসলে আমারটা হচ্ছে আমার মায়ের, আমাদের ফ্যামিলি ফান্ড, এই অ্যামাউন্টটা আমরা রাখি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। রাখার পরে আমার মা এখন অলরেডি সিক, এতটা অসুস্থ যে মানে আমরা তাকে যে ট্রিটমেন্ট করাবো সেই ট্রিটমেন্ট করার টাকাটা পর্যন্ত আমাদের কাছে নাই। তো এই অবস্থায় পুরো ফ্যামিলি থেকে আমরা ভেঙে পড়ছি। যখনই একটা আন্দোলনের ডাক আসে যেন একটা স্বস্তি পাই, যেন একটু আমাদের কথাগুলো বলি। নির্ঘুম চোখ। জয়পুরহাট থেকে ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে নওশীন জাহান। এক্সিম ব্যাংকে রাখা তার আমানত আজ ফেরত পেতে তাকে দিনের পর দিন ছুটতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দরজায়। আমার কথা হইল, বাংলাদেশ ব্যাংক এর নিয়ন্ত্রিত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। এখানে ব্যাংক যদি লস করে সেই দায়ভার কি আমানতকারীর? ব্যাংকের টাকা যদি লুট হয় সেই দায় কি আমানতকারীর? এই দায় কেন আমানতকারী নেবে? ব্যাংকের টাকা লুট হয়েছে, তাহলে আমানতকারীর ঘাড়ে কেন দায় চাপাবে? তাহলে কি বাংলাদেশ ব্যাংক এই সময় কি করতেছিল? বাংলাদেশ ব্যাংক কেন তদারকি করেনি? বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কে কেন ব্যবস্থা নেয় নাই? বাংলাদেশ ব্যাংক কেন নীরবে ছিল? ব্যস্ত রাস্তা পার হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে আসা শহীদ, যিনি একীভূত হওয়া ব্যাংকে আমানত রেখেছেন সারা জীবনের কষ্টের টাকা, যা পেতে আজ তাকে দাঁড়াতে হচ্ছে রাস্তায়। পরিবার সন্তান নিয়ে এক অনিশ্চয়তার পথে হাঁটতে থাকা শহীদ আজ মতিঝিলে অন্যান্য আমানতকারীদের সাথে মিলিত হয়েছেন। প্রায় 1 কোটি আমানতকারী যে আজকে প্রায় 1.5 বছরের মতো ভুক্তভোগী অবস্থায় আছি, যে আমাদের টাকা আমরা পাচ্ছি না। এবং সেই সাথে পুরাতন গভর্নর এসে উনি একটা হেয়ার কাটের প্রথা চালু করে গেছে, যেটা কিনা কোনোভাবেই মানা সম্ভব না। যে উনি বলছে যে গত 2 বছরের লাভ উনি কেটে রাখবে এবং 4% দিবে, যেটা কিনা সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয়। মোহাম্মদ খসরু একজন চাকরিজীবী, সারা জীবনের পরিশ্রমের বেতন আর পেনশনের টাকা রেখেছিলেন একীভূত হওয়া ব্যাংকে, যার পরিমাণ প্রায় কোটি টাকা। বৃদ্ধ বয়সে স্ত্রীকে হারিয়ে আজ তিনি একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা। কবে পাবেন তার সারা জীবনের কষ্টের আমানত? 2024 সালে আমি সমস্ত টাকা প্রায় নিয়ার অ্যাবাউট 2 কোটি আমি আমার ওখানে রেখেছি ফিক্সড। ওখান থেকে যা লাভ আসবে রিটায়ারমেন্টে আমি সেটা দিয়ে ভালোভাবেই চলছিলাম। কিন্তু হঠাৎ করে একটা পর্যায়ে এসে আমার টাকা পয়সা দেওয়া, লভ্যাংশ দেওয়া, সমস্ত কিছু দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমার এখন বৃদ্ধ বয়স, আমার ওয়াইফ মারা গেছে করোনায়। কবে স্বাভাবিক হবে এই একীভূত ব্যাংক? এর উত্তর আমরা জানব এই বিরতির পর। আসাদুল হাসান কর্মজীবনের পরিশ্রমে টাকা রেখেছিলেন মতিঝিলের গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায়। যে আসল টাকা যেটা আমরা আমানত সেটাও পাচ্ছি না, প্রফিটও পাচ্ছি না। আজকে তো 9 মাস যাবত এই অবস্থা হচ্ছে। এবং 3টা ব্যাংকে রাখা আছে আমার, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ব্যাংক, 3টা ব্যাংকে আমি টাকা রাখছি। তার পেছনে প্রেক্ষাপটের ক্যামেরা। ব্যাংকটির শাখায় প্রবেশ করলেন আসাদুল, কিন্তু সাংবাদিক প্রবেশে বাধা। তাই বাহির থেকে ক্যামেরায় ধরা পড়ল একজন ব্যাংক কর্মকর্তার সাথে আসাদুলের বাক্য বিনিময়। বাধা তোয়াক্কা না করে ক্যামেরা আসাদুল হাসানের কথা শুনতে চায়। কি বলছে ব্যাংকটির কর্মকর্তা? উনি এখন আপনাদের সাথে কথা বলতেছে না, ও বলবে না। হেড অফিসে ওনার যে আছে, প্রশাসক আছে, প্রশাসকের সাথে উনি অনুমতি নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবে, সাংবাদিকের সাথে কথা বলবে না। সমস্যাটা হলো যে আমার যে কবে নাগাদ হেয়ার কাটের কিছু অংশ আমাকে কোনো অংশই কাটা হয় নাই। আমার যা প্রফিট আসার কথা, প্রফিটগুলো আমি পেয়ে গেছি, যেটা সত্যি কথা ব্যাংকের। হ্যাঁ, আমানতটা কবে নাগাদ দিবে এইটাই আপনাদেরকে নিয়ে আমি জিজ্ঞাসা করতে চাই স্যারকে, যে আমাদের আসল আমানত যেটা
অরিজিনাল যে আমরা ডিপোজিটটা রাখছি সেই আমানতটা কবে নাগাদ আমরা পাবো ফেরত? না, কোনো কিছু বলে নাই, সেইটাই আমি জিজ্ঞাসা করতাম। এস এম আলমগীর পেশায় একজন শিক্ষক। শরীরে হার্টের রোগ নিয়ে আজ তিনি আমানত ফেরতের আশায় ছুটছেন ব্যাংকে। বছরের পর বছর তার আমানত ফেরত দিতে অপারগ ব্যাংক। ব্যাংকটির ম্যানেজারের কক্ষে বসে আছেন আলমগীর। প্রেক্ষাপট শুনতে চায় আমানত ফেরত না পাওয়া একজন গ্রাহককে কি বলছেন ব্যাংকটির শাখা ম্যানেজার। আমানতদারেরা কি টাকা পাচ্ছে, এরকম কি মনে হয়? হ্যাঁ পাচ্ছে, না, চাহিদা অনুযায়ী পাচ্ছে না, চাহিদা অনুযায়ী পাচ্ছে না। চাহিদা অনুযায়ী বলছে 2 লাখ টাকা, শুনে না, স্কিমের বাংলাদেশ ব্যাংকের যে স্কিম আছে, স্কিমের আন্ডারে সবাই টাকা পাচ্ছে। ফিক্সড ডিপোজিট টাকা তো ফেরত দিচ্ছে না। না না না, ফিক্সড ডিপোজিটের লাভও দিচ্ছে না। তাহলে দিচ্ছেটা কি? আমরা তো বুঝতে কিছু পাইতেছি না। আমার একটা এফডিআর আপনার 2 বছর হয়েছে, 2 মাস হচ্ছে ম্যাচিউর হয়েছে। এখন বলে আবার নতুন করে করলে আমি আন্ডারটেকিং দিতাম। আমি আন্ডারটেকিং দিয়ে হেয়ার কাট শুনেন 12.5% চার্জের সাথে চুক্তি ছিল। মানে হেয়ার কাট করে নিব 8%, আমি 4% দিলে আমার আরো এখান থেকে 29,000 টাকা কাটা। 8% পাবেন না? হ্যাঁ, 8% পাবো না, আবার এখান থেকে ট্যাক্স কাটবে, বুঝছেন নি? 8% কেটে দিব, 5%ও না, 1%। 4%। বাংলাদেশ ব্যাংকের আপনার কি আপনারও আছে? আমারও আছে, আমার আছে। বাংলাদেশ ব্যাংকের কি সার্কুলার কত টাকা আপনার? আমার মানে আমার 11 লাখ টাকা আছে। 2 বছর মেয়াদ, 2 বছর মেয়াদি 7 লাখ টাকা। এটা মেয়াদ পূর্তি হয়েছে না, এটা দুনে মেয়াদ পূর্তি হবে। তখন অন্য ব্যাংকে কিন্তু যে শর্তে আমরা করছিলাম ওভাবে লাভ দিতেছি, কিন্তু আমরা কমাই ফেলছি। পাঁচ ব্যাংকের সম্মিলিত স্টেটমেন্ট যেটা, হ্যাঁ। পাঁচটা ব্যাংকের সোশ্যাল স্টেটমেন্ট 12%, 12 সামথিং এ ছিল, এখন 9 নিয়ে গেছে, বুঝছেন? আর আমার 4 লাখ টাকা ম্যাচিউর হয়েছে আপনার এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি 9 তারিখ, এই মার্চের 9 তারিখ আসছে। আমি আসছিলাম যে আমার ব্যাংকে 2 লাখ টাকা দেন, আমি হার্টের সমস্যা, তো আমি মানে আমি হার্টের ঋণ করাইছি, আমার 2 লাখ টাকা আমি সুস্থ, আমার সরল লজ্জা লাগে। এখন ওই দিনে তো এরা হিসাব নিকাশ করে কয় হেয়ার কাট করতে হবে, আপনি 4% পাবেন আর 8% টাকাটা মূল টাকা থেকে কেটে রাখা হবে। এটা কারো সহ্য হবে বলেন? কত কষ্টের টাকা মানুষের, আমরা জানি। হ্যাঁ, আমরা শিক্ষকতা করি, 1 লাখ টাকা আমরা সেভ করতে আমাদের অনেক কষ্ট হয়। না না, আমার ইয়েতে শুনেন না, আমার ইয়েতে টাকা আছে, আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমি বলছি আমার এখানে 50,000 টাকা দিলে পরে যেটা হবে এই টাকা দেয় না। আসাদুল ও আলমগীরের মতো এমন চিত্র দেশের 5টি একীভূত ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর। প্রশ্ন, কবে নিশ্চিত হবে এই আমানতকারীরা? কবে টাকা ফেরত পাবে এই আমানতকারীরা? একীভূত করা হলো যে রোগী মরে যাচ্ছিল, তাকে আমি একটা স্যালাইন দিয়ে বাঁচালাম, আর কিচ্ছু না। কিন্তু রোগী বাঁচবে কি না, তার গ্যারান্টি কি হবে এবং বাঁচানোর পথ কি হবে, এগুলো কেউ জানে না। ব্যাংক যদি সচল হয় তাহলে আমানতকারীরা কোনো না কোনো সময় তাদের টাকা পাবেন। আর ব্যাংক যদি সচল হতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার ভারটা আমানতকারীদের ঘাড়েও পড়বে। একীভূতকরণের বিরুদ্ধে 5টি ব্যাংকের উদ্যোক্তারা আদালতে রিট আবেদন করেছে। 5টি ব্যাংকের অর্থ ফেরতের জটিলতার জন্য অভিযোগের তীর সাবেক গভর্নরের দিকে। কেন এই অনিশ্চয়তা? নিজেকে রক্ষার জন্য এটা করেছে, কিন্তু ব্যাংকে রক্ষার জন্য করেছে বলে আমার মনে হয় না। ব্যাংককে রক্ষা করার জন্য যদি করতে হতো তাহলে তার নিয়ম কানুন, দোষী নির্দোষ এবং ভবিষ্যৎ উদ্ধার করে এটাকে লাভজনক করা পর্যন্ত যেই পথনকশা সেইটা প্রণয়ন করতে হতো, করে তারপর দরকার হলে টাকা দিত, কিন্তু তখন টাকাটা মিসইউজড হতো না, বা টাকাটা গিয়ে খালি ডিপোজিটারদের কাছে ট্রান্সফার করে দেওয়া আর বেতন দেওয়া আর মালিকদের মুনাফা দিয়ে দেওয়া, এই ধরনের কাজে ব্যবহৃত হতো না। এই ঘটনা গোটা ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করেছে। মানুষ যদি ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ না করে তাহলে তা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ সরকারেরও তো দেওয়ার ক্ষেত্রে এখানে এক ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা জানি সামষ্টিক অর্থনীতি বর্তমানে যে অবস্থা, আপনার করের সাথে যেই ব্যয়ের যে পার্থক্য, সেটা তো বড়োভাবে সরকারকে এখন বিপদের মধ্যে রেখেছে। এবং সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেগুলোকে পূরণ করাও তার এখন সামর্থ্যের ভিতরে নাই। সেহেতু একদিকে যেমন আমরা ব্যাংকটাকে দেখি, আবার অপরদিকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিও দেখি।
এবং যে রাজনৈতিক উত্তরণের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাও দেখি, সেহেতু এখানে একটা বড় বিষয় সেটা হলো যে এই ব্যাংক খাতের যে সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুরু হয়েছিল সেটা কোন দিকে যাবে। সেইটার ক্ষেত্রে যে আইনি ব্যবস্থা করা হয়েছিল, আপনার যে সমস্ত দেউলিয়া ব্যাংকগুলোকে পুনর্জীবন করা যায় কি না, একসাথে একীভূত করে পুনর্গঠন করা যায় কি না, সেইটা যদি বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় তাহলে ওই প্রক্রিয়া ত্যাগ করে ব্যাংক কিন্তু দেউলিয়াও হয়ে যেতে পারে। সেটাও কিন্তু একটা সম্ভাবনা। আমাদের বিচার করতে হবে সবচেয়ে কম ক্ষতি করে কোন অবস্থানে আমরা এখানে আসতে পারি এবং সেই ক্ষতিটা যেন সমভাবে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর কাছে ভাগ করে যায়। ৭৫ লাখ আমানতকারীদের মুখে হাসি ফোটাতে হবে, থামাতে হবে তাদের কান্না। তা না হলে দেশের অর্থনীতি পড়বে এক ভয়াবহ সংকটে। আমানতকারীদের টাকার রক্ষক বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা যে হয়রানির শিকার হচ্ছেন তাতে করে মানুষের ব্যাংকের প্রতি আস্থা নষ্ট হবে। জনগণ ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করবেন না, আর নিশ্চিতভাবেই এই অবস্থা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তাই দ্রুত আমানতকারীদের কান্না থামাতে হবে এবং তাদের কষ্টের টাকা ফেরত দিতে হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন বিষয়ে। আমরা জানব নতুন কোনো কিছুর অনুসন্ধান। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।